অবস্থা যা দেখছি পূর্বে এখনো তাই আছে। 20% বাড়ার পরেও আজকেও যখন 5 ঘন্টা হইতেছে, তার মানে তো ভোগাতে এখনো কমে নাই। সরবরাহ বাড়ালেও জ্বালানি তেলের লাইনে কমেনি দুর্ভোগ। লোডশেডিংয়ে তৈরি পোশাকের উৎপাদন ধসের শঙ্কা, মোকাবেলায় কারখানায় সোলার প্যানেল বসানোর নির্দেশনা। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি, রাজপথ ছেড়ে সংসদে মতবিরোধ নিরসনের আহ্বান মির্জা ফখরুলের, দলের রাজনৈতিক সরকারে বিলীনের ধারণা নাকচ। গাইবান্ধায় এসএসসি পরীক্ষার 6 ঘন্টা আগে মেলে প্রবেশপত্র, নেপথ্যে শিক্ষকদের দলাদলি, ক্ষুব্ধ অভিভাবক। রাজশাহীতে প্রতি বছর গড়ে পরীক্ষার্থী কমছে 3,500। হাতুড়ি দিয়ে থেতলে দেয় মাথা মুখ, পল্লবীতে গৃহশিক্ষিকা খুনে প্রধান সন্দেহভাজন সাবলেট ভাড়াটিয়া। নিহতের মুষ্টি থেকে উদ্ধার চুলের সূত্র ধরে খুনির খোঁজে পুলিশ। এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ। আলোচনায় বসতে অস্বীকৃতি তেহরানের, জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসেন। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও কাটেনি মাঠের দুর্ভোগ। জ্বালানি বিভাগের আশা কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরবে গ্রাহকদের মধ্যে। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে চাপ কমাতে ডিপো থেকে তেল সরবরাহ পরিমাণ আরও বাড়াতে হবে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানির ভোগান্তিতে মানুষ। এর মধ্যে লিটার প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানো হয় 15 থেকে 20 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির 24 ঘন্টার মধ্যে আসে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণাও। তবে বদলায়নি পরিস্থিতি। এখন তো দেখা যাচ্ছে আমাদের দুই দিকে লস, এদিকে টাকাও বেশি আবার সময়ও লস। আজকেও যখন 5 ঘন্টা হইতেছে, তার মানে ভোগাতে এখনো কমে নাই। স্বাভাবিকভাবে প্রতি বছরই কম বেশি বাড়ে জ্বালানি তেলের চাহিদা। তবে গত মাসখানিকের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে গত বছরের একই সময়ের গড় বিক্রির সঙ্গে মিল রেখে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল, যে কারণে বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় ফিলিং স্টেশনগুলোকে। 25 আর 26 এর মাঝখানে তো আপনার 20% গাড়ি বাড়ছে। এই গাড়িগুলোর তেলটা কে দিবে? যারা এই সিস্টেমটা করছেন তারা এগুলো চিন্তা করছেন। আমি মনে করি তাদের এই ভুল সিদ্ধান্তের কারণেই জনগণের ভোগান্তি হয়েছে। সবশেষ দৈনিক ডিজেল সরবরাহ নেমে আসে 11,000 মেট্রিক টনের ঘরে। এখন 10% বাড়িয়ে 13,000 মেট্রিক টন করার নির্দেশনা দিয়েছে বিপিসি। একই হারে বাড়বে পেট্রোল সরবরাহ। এতে দৈনিক বিক্রি ছাড়াবে 1,500 মেট্রিক টন। আর অকটেন 20% বাড়িয়ে দৈনিক সরবরাহ হবে 1,422 মেট্রিক টন। এতে ধীরে ধীরে ফিলিং স্টেশনে মানুষের ভোগান্তি কমার আশায় সরকার। যেটা আমরা বাড়িয়েছি এটা আমরা অব্যাহত রাখবো। আশা করছি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অপারেশনাল ক্যাপাসিটি কিভাবে বৃদ্ধি করা যায় ফিলিং স্টেশনগুলোর, সে ব্যাপারেও আমরা নজর দিচ্ছি। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে গ্রাহক স্বস্তি ফেরাতে ডিপো থেকে তেল সরবরাহ আরও বাড়াতে হবে। 10-20% বাড়াইছে, এটা একটা আমি মনে করি শুভ সূচনা। এখন এই 10-20% দিয়ে যদি কভার হয়ে যায়, ওয়েল, হোপ ফর দ্য বেস্ট। আর যদি না হয় তাহলে আবার বাড়াইতে হবে ওনাদেরকে। জ্বালানি বিভাগের আশ্বাস, সরবরাহ নিয়ে শঙ্কা নেই, মজুদ আছে পর্যাপ্ত। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি, কিন্তু তারপরও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে ভোগান্তির চিত্র। আর এই অবস্থার অবসানে সরবরাহ ব্যবস্থা আরও গ্রাহক বান্ধব করার দাবি জানাচ্ছেন দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকা ভোক্তারা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে মেঘনা ফিলিং স্টেশনে আছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতিদিনের মতো একই রকম ভোগান্তি জ্বালানি তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের। আজকেও আমরা আছি মেঘনা ফিলিং স্টেশনে। এখানে দেখছি জ্বালানি তেল সংগ্রহ করতে আসা বিভিন্ন গ্রাহকদের অভিযোগ। জ্বালানি তেল সংগ্রহ করতে আসা মোটরসাইকেল আরোহীরা বলছেন তারা ফুয়েল পাস অ্যাপ ছাড়া আজকে তেল সংগ্রহ করতে পারছেন না। কিন্তু সাধারণ যেসব গ্রাহক আছে তারা এই ক্ষেত্রে কিছুটা বিপাকে, কারণ তাদের কাছে ফুয়েল পাস অ্যাপসটা নাই। আর না থাকার জন্য তাদের লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে পাম্পের কাছাকাছি এলেও তারা তেল সংগ্রহ করতে পারছেন না। ফলে কিছুটা বিপাকে পড়েছেন এবং তাদেরকে কিছুটা আশ্বস্ত করে ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে তারপরে আবার আসার জন্য অনুরোধ করছেন পাম্প কর্তৃপক্ষ। পাম্প কর্তৃপক্ষ বলছেন যে জ্বালানি সরবরাহ তাদের রয়েছে। মেঘনা ফিলিং স্টেশনে পাম্প কর্তৃপক্ষ বলছে যে জ্বালানি সরবরাহ তাদের কাছে রয়েছে।
গ্রাহকরা যদি ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে তারপরে আসেন তাহলে পেয়ে যাবেন। আর হচ্ছে আজকেও প্রায় 5 থেকে 6 ঘন্টা লম্বা লাইনের পর অবশেষে জ্বালানি সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা। মোটরসাইকেল আরোহীরা প্রায় 5 থেকে 6 ঘন্টা লাইন দিলেও মাইক্রো বাস চালক যেসব গ্রাহক রয়েছেন তারা একটু বেশি সময় ধরেই কিন্তু লাইনে থেকে অবশেষে তেলের জ্বালানির দেখা পাচ্ছেন। আর গত কয়েকদিন ধরেই গতকালকে থেকেই বেশ ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের উপর কড়াকড়ি নির্দেশনা জারি করা হয়েছে। বিশেষ করে মেঘনা ফিলিং স্টেশনে আমরা দেখেছি একেবারেই সাধারণ গ্রাহকরা ফুয়েল পাস অ্যাপ ছাড়া জ্বালানি সংগ্রহ করতে পারছেন না, কিন্তু অন্যান্য যে ফুয়েল স্টেশনগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিছুটা হলেও শিথিল রয়েছে। তো এই ছিল আমার কাছে জ্বালানি তেলের সবশেষ অবস্থা। যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগে। ডিজেল সংকটে নাকাল নাটোরের কৃষিখাত। জ্বালানি তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম থাকলেও মানছে না পেট্রোল পাম্প। এ অবস্থায় হুমকির মুখে ফসল উৎপাদন। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বীজ বপন করা হলেও জ্বালানির অভাবে জমিতে বন্ধ সেচ কাজ। ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। চলমান জ্বালানি সংকটে বিপর্যস্ত নাটোরের শত শত কৃষক। সেচের অভাবে ব্যাহত কৃষিকাজ। জমি থাকলেও ফসল নেই। সেচ দিতে লাগি তেল ফুরা গেছে, এখন তেলের অভাবে সেচ দিতে পারতেছি না। পাম্পে গেলে কৃষি কার্ড লাগবে, এ লাগবে ওই লাগবে, বিভিন্ন রকম ভ্যানতারা। প্রতিদিনই জ্বালানি তেল নিতে পরিবহন চালকদের পাশাপাশি লাইনে দাঁড়ান কৃষকরা। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী মিলছে না তেল। ধান কেবল ফুলে বাড়াচ্ছে, পুড়িয়ে যাওয়ার অবস্থা জমি। এখন তেল দিতে যাচ্ছি, তেল দিতে চাচ্ছে না, করছে দেরি হবে, মেলা দেরি হবে। তেল পাচ্ছি না, সেই দূর দূরান্ত থেকে এখানে নাটোরে আসছি। জ্বালানি তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেয়া হলেও অনেক পাম্পে মানা হচ্ছে না এই নিয়ম। আসলে এখানে লোকের সংকটের কারণে আপনার ডিজেলগুলো ডিস্ট্রিবিউশন করতে একটু সমস্যা হয়েছে। গ্রামগঞ্জে ডিলার আছে, ডিস্ট্রিবিউটার আছে, তাদের কাছে তেল পাচ্ছে না কারণ আমরা জানতে পারছি না। এজন্য সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা এর তদন্ত করেন এই তেল কোথায় যাচ্ছে। কৃষি বিভাগ জানায় জেলায় বৈদ্যুতিক সেচ পাম্পের পাশাপাশি ২৯,২০০ ডিজেল চালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দেন কৃষকরা। সময় সংবাদ, নাটোর। বিদ্যুতের পাশাপাশি জ্বালানি সংকটে ভুগতে থাকা গার্মেন্টস শিল্পের উৎপাদন ধস ঠেকাতে প্রতিটি কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। এক্ষেত্রে ৫% সুদে ঋণের যেমন ব্যবস্থা করা হচ্ছে, তেমনি সার্ভিস ফিতেও ৫০% মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভুগতে থাকা বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোডশেডিং এর এই সময়ে জেনারেটর দিয়ে সামাল দেওয়ার চেষ্টা হলো, মিলছে না প্রয়োজনীয় ডিজেল। এই অবস্থায় কারখানাগুলোতে উৎপাদন কমেছে অন্তত 40%। আর তাই সদস্য কারখানাগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের বিশেষ নোটিশ দিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। যদি ইন্ডাস্ট্রি তার সোলার প্যানেল স্থাপন করে তাদেরকে স্বল্প সুদে ঋণ সুবিধা দেবে। সোলার প্যানেল স্থাপনের জন্য আর্থিক সহযোগিতা হিসেবে ৫ থেকে ৫.৫% সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে যেসব কারখানা সোলার প্যানেল স্থাপন করবে তাদের সার্ভিস ফি ৫০% মওকুফ করা হচ্ছে। যুগোপযোগী এবং সাস্টেইনেবল একটা পদ্ধতি, এবং এটা ইনস্টল করলে এটা দেশের জন্য এবং যারা বিজিএমই যারা এটা বসাবে তাদের সবার জন্য এটা উপকারী হবে। বিকল্প জ্বালানি হিসেবে সোলার প্যানেল আপাতত কার্যকর পন্থা হলো, এ নিয়ে জটিলতার শঙ্কা করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। সরকারের সুনির্দিষ্ট একটা এসআরও আসুক, যাতে আমরা এটার মধ্যে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এটা ইউজ করতে পারি। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং বন্দরনগরী চট্টগ্রামে ছোট বড় গার্মেন্টস রয়েছে ৪,০০০-এর বেশি। এছাড়া ৮টি ইপিজেডে আরও অন্তত ৬০০ গার্মেন্টস কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে $40 বিলিয়ন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। রাজপথ ছেড়ে সংসদে আলোচনা করে মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দলীয় রাজনীতি সরকারে বিলীন হওয়ার ধারণা একেবারেই ঠিক নয়। এমরুল আহসানের রিপোর্ট।
মাননীয় সদস্য, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতভেদ সংসদ ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাইরেও। আলোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব নাকচ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের দাবি গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি আদায়ে কর্মসূচিও দিয়েছে। তবে রাজপথ ছেড়ে সংসদে আলোচনার কথা বলছে বিএনপি। মানুষের পলিটিক্যাল কালচার মানে হচ্ছে রাস্তায় আন্দোলন, রাস্তায় থাকা। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ এটা আরেক ধরনের, আমি মনে করি, চাপ সৃষ্টি করা, ফর নাথিং চাপ সৃষ্টি করা। আমরা যেটা চাই, সিরিয়াসলি চাই, যেখানকার ডেমোক্রেটিক কালচার গড়ে উঠুক, এবং সেই জন্যে রাস্তায় না নেমে আমরা আলোচনার মাধ্যমে সেগুলো শেষ করি, পার্লামেন্টেই শেষ করি, তাহলে সেটা অনেক ফলপ্রসূ হবে। আমরা তো সেই প্রস্তাব বারবার দিয়েছি যে আসেন আমরা পার্লামেন্টে বসেই আলোচনাগুলো সর্ট আউট করি। পলিটিক্যাল লিডার্সরা এই একটা জায়গায় যদি একমত হয় যে আমরা যা কিছু করবো পার্লামেন্টের মধ্যে করবো, লেট দেম শাউট দেয়ার, লেট দেম ওয়াক আউট, অথবা ওখানে চিৎকার চেঁচামেচি করুক, কিন্তু রাস্তায় যাব না। তাহলে হয় কি আপনার একটা কালচার ধীরে ধীরে গড়ে উঠবে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কোনো কর্মসূচি দেবে না তাদের দল। রাস্তায় আমরা কোনো কর্মসূচি দেবো না। বড়জোর যেটা করতে পারি সেটা হচ্ছে যে পাবলিক পারসেপশন ক্লিয়ার করার জন্য আমরা হয়তো সিম্পোজিয়াম, সেমিনার এগুলোর বাড়িয়ে দিতে পারি, এবং জনগণের সঙ্গে যখন কথা বলা হবে তখন সেগুলো করতে পারি। আর মানুষকে বোকা মনে করতে কোনো কারণ নেই, মানুষ খুব ভালো বোঝে। আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি, মানুষ ঠিকই দেখবে যে আমাদেরকে ভোট দেবে না নেক্সট ইলেকশনে। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়ছে না, তবে তা মানতে নারাজ মহাসচিব। আমি এটা বিশ্বাস করি না। আমরা সরকারে আসার পর থেকে আমাদের দলের তো কাজ হচ্ছে, আমরা তো চেষ্টা করছি যে দলকে কীভাবে সুসংহত করা যায়, তাহলে কীভাবে সারা দেশের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে কীভাবে, সবখানেই দল আমাদের আছে। হ্যাঁ, এটাকে অ্যাক্টিভেট করতে হবে, আরও সক্রিয় করতে হবে, আরও শক্তিশালী করতে হবে, সেটা তো আমাদের করতেই হবে। সংগঠন গতিশীল করতে মন্ত্রিসভার বাইরে থাকা নেতাদের দলের গুরুত্বপূর্ণ জায়গায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় তা বলে দেবে। এটা তো আপনার প্রয়োজনই বলে দেবে সেটা, এবং যারা রাজনীতি করতে চান তাদের কর্মকাণ্ডেই সেটা আসবে। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম দিনের হজ যাত্রার খবর জানাতে আশকোনা হাজি ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাকিব। এই মুহূর্তে কিন্তু আমরা অনেক বেশি কর্মব্যস্ততা দেখতে পাচ্ছি, বিশেষ করে সকাল থেকে যখন এখানে এসেছি তখন থেকে দেখতে পাচ্ছিলাম যে হাজিরা এই আশকোনা হাজি ক্যাম্পে কিন্তু তারা আসছিলেন, এবং এসে প্রবেশ এবং যে ইমিগ্রেশন সহ যে ধরনের আনুষ্ঠানিকতাগুলো রয়েছে প্রতিভাবে কিন্তু তারা সম্পূর্ণ করে তাদের ফ্লাইটের জন্য তারা প্রস্তুত হচ্ছিলেন। আমি জানিয়ে রাখি কিন্তু সর্বমোট 11টি ফ্লাইট এখানকে এই ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 3 ফ্লাইট রাত থেকে ছেড়ে গেছে। আমরা দেখেছি যে আমরা যে তথ্য পেয়েছি, রাত 12:25 একটি ফ্লাইট ছেড়ে গেছে, একটি 2:20 এবং একটি 2:25, এবং এই ফ্লাইটগুলো কিন্তু ইতিমধ্যে সৌদি আরবে গিয়ে পৌঁছে গেছে। আর আমরা যে তথ্য পেয়েছি এর পরের ফ্লাইটটি রয়েছে 11:25 দিকে ছাড়বে। সেই ফ্লাইটের জন্যই কিন্তু যারা সেই ফ্লাইটে করে যাবেন তাদের মধ্যে কিন্তু ব্যস্ততাটা বেশি আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা কিন্তু সকাল থেকে কোনো ধরনের কিন্তু অসুবিধার মধ্যে পড়তে কাউকে দেখিনি। বিশেষ করে একেবারে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে কিন্তু সব ধরনের প্রস্তুতিগুলো তারা সারছেন, এবং এখানে ভেতরে প্রবেশ থেকে শুরু করে যে প্রতিটি ধাপ আমরা দেখছি খুব সহজেই কিন্তু হাজিরা পার করছেন। বিশেষ করে হজ যাত্রী যারা রয়েছেন, যারা হজের উদ্দেশ্যে যাত্রা করবেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে এই প্রক্রিয়াগুলো পার করছেন। আর যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে কোনো ধরনের যে অসুবিধা কিংবা ভোগান্তির কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। বিশেষ করে আমরা কয়েকজন হজ যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বেশ যে স্বস্তি প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে আসলে যে এত সুন্দর এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার পরও হয়তো কোথাও কোথাও 2-1টি অব্যবস্থাপনা কিংবা একটু যদি কোথাও যে ঘাটতি থেকে থাকে, সেটি তারা বলছেন যে হয়তো পরবর্তী যে হজ যাত্রা হবে, পরবর্তী যে হজের সময় হবে, সেগুলোতে কিন্তু এই ত্রুটিগুলো শুধরে আরও কিন্তু সুন্দর যে হজ যাত্রা দেওয়া সম্ভব বলে কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। আর আমরা কিন্তু জানি যে 17 এপ্রিল থেকে কিন্তু এই 2026-এর যে হজ যাত্রা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আনুষ্ঠানিক হজ যাত্রাটির উদ্বোধন করেছেন। তো আমরা এখন পর্যন্ত আজকে 5ম দিন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে 23,000-এর বেশি কিন্তু যাত্রী ইতিমধ্যে সৌদি আরবে গিয়ে পৌঁছেছেন, এবং আগামী যে মে মাস পর্যন্ত কিন্তু এই হজ যাত্রা চলবে। এবং যেমনটি বলছিলাম যে কোনো ধরনের ভোগান্তির চিত্র কিন্তু আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই আশকোনা হাজি ক্যাম্প থেকে সবশেষ খবর। যুক্ত ছিলাম আশকোনা হাজি ক্যাম্পে। সময় সংবাদে আরও থাকছে।
রুট নিয়ে উত্তরের 2 জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্ব। রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার গাড়ি চলাচল, ভোগান্তিতে যাত্রীরা। গাইবান্ধায় এসএসসি পরীক্ষা শুরুর মাত্র 6 ঘন্টা আগে প্রবেশপত্র পান একটি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এর নেপথ্যে রয়েছে শিক্ষকদের দলাদলি আর অফিস সহকারী স্বেচ্ছাচারিতা। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধায় পরীক্ষার আগে প্রবেশপত্র হাতে পায়নি এসএসসি পরীক্ষার্থীরা। গণমাধ্যমে খবর প্রচারের পর পরীক্ষা শুরু হওয়ার 6 ঘন্টা আগে ভোররাতে প্রবেশপত্র হাতে পায় তারা। বিষয়টি জানতে মঙ্গলবার দুপুরে পলাশবাড়ির জুনদহ উচ্চ বিদ্যালয়ে গেলে অভিভাবকদের তোপের মুখে পড়েন জেলা শিক্ষা কর্মকর্তা। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের গ্রুপিং, অবহেলা, অনিয়মের ফলে বারবার এমন ঘটনা বলে অভিযোগ অভিভাবকদের। তারা বলছেন, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অফিস সহকারী নাইম ইসলামের কাছে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণের ফি পরিশোধ করলেও পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রবেশপত্র দিতে পারেনি কর্তৃপক্ষ। হেডমাস্টার 1-2 বছরে আমি কখনো 2-3 দিন দেখছি। কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা মাস্টারের পিছে পিছে ঘুরতেছে। কি জন্য ঘরে দেখি কারো কারো ফর্ম ফিল আপ হয়েছে, কারো কারো হয় নাই। পরে খোঁজ না দেখি মাস্টাররা টাকা বসে আছে। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করেন অফিস সহকারী ও শিক্ষকেরা। ফর্ম ফিল আপের টাকা প্রথমে স্কুলে স্যারকে দেওয়ার কথা ছিল, সেখানে দিছি। পরে স্যাররা বলছে যে তুমি রেজিস্ট্রেশনের টাকা তাকে দিছো, ফর্ম ফিল আপের টাকা তাকেই দাও, এবং সেটাও নাইমের হাতেই দেওয়া হয়েছে। এর আগের বছরও সেম ঘটনা, এই কাহিনী একই হয়েছে ভাই। এইটা রেজিস্ট্রেশন টাকার দায়িত্ব আমাকে দিছে, আমার ওনাকে দিছে, আমার ওনাকে দিছে। 3 জন টাকা উঠালে কাজটা সুস্থভাবে হবে। আমি টাকা উঠাই না, এখানে বিভিন্ন টিচার দায়িত্বে থাকে, টাকা তোলে। কোনো স্যার, কোনো শিক্ষক বা কোনো স্টুডেন্ট আমার কথা কেউ বলতে পারবে না। এখানে প্রধান শিক্ষক, অফিস সহকারী এবং কাউন্সিলর ভাই এনারা সব কিছু করতেছেন। প্রধান শিক্ষক কামরুল আহসান সোহেল কয়েক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। শিক্ষকদের হাজিরা খাতা সংরক্ষণ করছেন নিজের বাড়িতে। সম্প্রতি অসুস্থ হলেও কোনো ছুটি না নিয়ে অনুপস্থিত থাকছেন তিনি। এমনকি তার অনুসারী শিক্ষকরাও নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। সরেজমিনে বিষয়টি জানার পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা কর্মকর্তা। কতজন শিক্ষার্থী টাকা জমা দিছে, কতজনের ফর্ম ফিল আপ হইলো, কতজনের ফর্ম ফিল আপ হয় নাই, বাকি টাকাটা কার কাছে আছে, কোথায় আছে, কেন ফর্ম ফিল আপ হইলো না, ওদেরকে জবাবদিহি তার আওতায় আনা হবে। এছাড়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া MAU একাডেমিতে 150 পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল তথ্য দিলে পরে তা সংশোধন করা হয়। পরীক্ষার আগের রাতে সড়ক অবরোধ করার পর প্রবেশপত্র হাতে পায় পলাশবাড়ির গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 29 শিক্ষার্থী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হাম সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবে হাসপাতালে আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড়। সর্বশেষ পরিস্থিতি জানতে রাজধানীর DNCC হাসপাতালে আছেন রিপোর্টার MA আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। হামে আক্রান্ত রোগী কিন্তু অনেকটাই বাড়ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি মহাখালী ডেডিকেটেড হাসপাতাল। এখানে কিন্তু হামে আক্রান্ত রোগীদের জন্য যে শিশু ওয়ার্ডটি ছিল সেটির পরে বাড়তি কিন্তু আরও 2টি ওয়ার্ড যুক্ত করা হয়েছে এবং সেই ওয়ার্ডগুলোতেও কিন্তু আমরা দেখছি যে হামে আক্রান্ত রোগী ভর্তি নেওয়া হচ্ছে এবং সেখানেও অসংখ্য রোগী কিন্তু ভর্তি এসেছে। আমরা এই মুহূর্তে হাসপাতালটির একদম সামনে রয়েছি। এখানে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে শিশুদেরকে নিয়ে এখানে অভিভাবকরা আসছেন যারা অসুস্থ এবং তাদেরকে এখানে ভর্তির যে প্রসেস সেটি কিন্তু তারা করছেন এবং এখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি এখানে প্রতিদিনই কিন্তু 300-350 মতো হামে আক্রান্ত শিশুরা ভর্তি থাকেন এবং কিছু কিছু রোগী কিন্তু এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাটা বলা চলে যে অনেকটাই বেশি। তারপরেও কিছু সংখ্যক রোগীর অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং কিছু শিশুরা মারা যাচ্ছে এবং সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি আমাদেরকে বলছেন যে হামে আক্রান্ত হওয়ার 4 দিন পরে কিন্তু আসলে র্যাশ আসে এবং র্যাশ আসার পরে কিন্তু অভিভাবকরা অনেকটা হসপিটাল বা চিকিৎসকের কাছে ছুটতে থাকেন। স্বাভাবিক জ্বর হওয়ার পরে কিন্তু আসলে হাসপাতালে যাওয়া বা ডাক্তারের কাছে যাওয়া থেকে অনেকেই অবহেলা করে থাকেন এবং যার ফলে কিন্তু হামের যে
ভয়াবহতা এটি কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং তারা বলছেন যে আসলে শুরুর দিকের যে 4 দিন সেই 4 দিনেও কিন্তু ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা থাকে, যার ফলে এই যে একজন আক্রান্ত শিশু থেকে কিন্তু আশপাশে যে শিশুরা থাকেন তারাও কিন্তু আসলে আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে আসলে এই যে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আইসোলেশনে রাখা এবং জ্বর আসার সাথে সাথেই আসলে সচেতন হওয়ার একটি পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী ডেডিকেটেড হাসপাতাল থেকে হামির সবশেষ। যুক্ত ছিলাম রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। রাজধানীর পল্লবীতে হাতুড়ি দিয়ে মাথা ও মুখ থেতলে নির্মমভাবে হত্যা করা হয় গৃহশিক্ষিকা ফিরোজা খানম জ্যোৎস্নাকে। নিহতের মুষ্টি থেকে উদ্ধার করা হয় কালো লম্বা চুল। এর সূত্র ধরেই খুনিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সাবলেট সহ জ্যোৎস্নার ফ্ল্যাটের বসবাসকারীরাই এখন সন্দেহের তালিকায়। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর পল্লবী 12-8 নম্বর রোডের গাজী মঞ্জিলে ভাড়া থাকতেন গৃহশিক্ষিকা ফিরোজা খানম জ্যোৎস্না। 10 বছর ধরে একাই থাকতেন তিনি। 3 রুমের ফ্ল্যাটে 2 রুম দিয়েছিলেন সাবলেট। বৃহস্পতিবার রাত 10টায় ঢুকেছিলেন জ্যোৎস্না। পরদিন সকাল 10টায় তার বাসা দরজা খোলা দেখে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। 10টার সময় আমি বলেছি পান খাইবে, এর মধ্যে গেটটা খুলে আছে তো নেড়ে দেখে আমার একবার ইয়ে হয়ে গেল, তাড়াতাড়ি দেখে নিচে নামে আইলাম। পরে থানায় মামলা করেন নিহতের ভাই। তিনি জানান বিবাহ বিচ্ছেদের পর থেকে টিউশনি করে চলতেন জ্যোৎস্না। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল কম। ওর ওখানে আমাদের যাতায়াত ছিল না, কিন্তু ও তো ভাইদের বাসায়, বোনের বাসায় বা বাবার বাড়িতে সেটা আসতো, কম আসতো। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকেই ব্যাপারে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন, এটা আমাদের রিকোয়েস্ট। ফ্ল্যাটের সাবলেট ভাড়াটিয়ারা বলছেন নিজের নাম সালমা বলে পরিচয় দিতেন জ্যোৎস্না। স্বামী ও সন্তান আছে বলেও জানিয়েছিলেন তিনি। আমার হাজবেন্ড হচ্ছে কর্নেল তাহের, ওনার ছেলে মেয়ে বুয়েটে পড়াশোনা করে, কিন্তু আজ পর্যন্ত কখনো তাদেরকে দেখিও নাই, কোনো আত্মীয় বা কাউকে কখনো আসতেও দেখিনি। নিহতের মুষ্টিবদ্ধ হাতে ছিল চুল। সেই চুল ধরেই এগিয়ে চলছে পুলিশের তদন্ত। সন্দেহের প্রধান তালিকায় সাবলেট ভাড়াটিয়ারা, এজন্য তাদের চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওনার হাতে মধ্যে চুল ছিল, আমার সামনে বলছে চুলের লম্বা চুল, তাতে মনে হলো মহিলাদের চুল। তাহলে কাজ কেন আপনার পরিবার আমার মেয়ের চুল দেন, আমার মেয়ের পরিবার চুল ওখান থেকে রাখছে। এই এলাকা কেন্দ্রিক কারোর সাথে কোনো পুরুষত্ব আছে কিনা বা অন্য কোনো পারিবারিক বিষয় আছে কিনা আমরা 3-4টা অ্যাঙ্গেলে কাজ করতেছি। তবে আমার চুরির ধরনের তো কিছু মনে হয় না। বাসার সাবলেট এবং তার উল্টা পাশে যারা ছিল আমরা জিজ্ঞাসাবাদ করেছি আমাদের সিনিয়র অফিসার সহকারে। আমরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে, মোবাইলের বিষয় বা অন্যান্য যে টেকনিক্যাল বিষয় আছে আমরা অ্যানালাইসিস করতেছি এবং দেখতেছি এরকম কিছু আছে কিনা। পুলিশ জানিয়েছে ভবনটির সিসিটিভি না থাকলেও আশপাশের ফুটেজ সংগ্রহ করে চলছে বিশ্লেষণ। 68 বছরের এক নারীকে হাতুড়ি দিয়ে মাথা থেতলে নির্মমভাবে হত্যা করা হয়েছে পল্লবীর এই ফ্ল্যাটে। হত্যার 4 দিন অতিবাহিত হলেও এখনও কোনো কুলকিনারা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। যিনি মারা গেছেন তার মুষ্টিতে ছিল কিছু চুল। এটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ক্লু। এই চুল থেকেই কি অপরাধী শনাক্ত হবে নাকি অধরাই থেকে যাবে সেটি সময় বলে দেবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নাটোর ও রাজশাহীর মালিক পক্ষের দ্বন্দ্বের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে বাস টার্মিনালে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল দুপুর থেকে রাজশাহী থেকে ঢাকাগামী যে যাত্রীরা ছিলেন তাদের জন্য আজ এই মুহূর্তে এখনো কোনো সুখবর নেই আমাদের কাছে। কেননা ঢাকা থেকে, রাজশাহী থেকে ঢাকাগামী সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। নাটোর বাস মালিক সমিতি এবং রাজশাহী বাস মালিক সমিতির যে দ্বন্দ্ব গতকাল রাজপথে গড়িয়েছিল, সেই দ্বন্দ্বের জেরে কিন্তু নাটোরের উপর দিয়ে দূরপাল্লার কোনো বাস অর্থাৎ ঢাকাগামী কোনো বাস যেতে দেয়া হচ্ছিল না এবং সেই ধারাবাহিকতায় আজও বাস বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন কর্মকর্তা এখানে, তারা বলছেন যে আজ দুপুর 2টার দিকে ডিসি অফিসে বসে দুই পক্ষের একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা মিটিং হবার কথা রয়েছে, যেখানে আসলে এই যে সমস্যা তৈরি হয়েছে সেটি সমাধান হতে পারে। তারপর হয়তো বিকেল থেকে বাস চলাচল স্বাভাবিক হবার একটা সম্ভাবনা রয়েছে। তবে গতকাল আমরা এসে এই যে শিরওয়েল বাস টার্মিনাল সংলগ্ন যে ঢাকা কাউন্টারগুলো রয়েছে, এই কাউন্টারগুলোর সামনে যে পরিমাণ যাত্রী উপস্থিতি দেখেছি, সেই
যাত্রীদের উপস্থিতি কিন্তু আজকে একেবারেই নেই বললেই চলে, কেননা গতকাল থেকে সবাই আসলে গণমাধ্যমে চোখ রাখছেন যে বাস চলাচল শুরু হলো কিনা। তারা যেহেতু জানতেই পারছেন যে বাস চলাচল এখনো শুরু হয়নি, তাই কাউন্টারে তারা আসছেন না এবং বাস কাউন্টার থেকেও তাদেরকে জানানো হচ্ছে যে বাস চলাচল করছে না। যাদের অগ্রিম টিকিট কাটা ছিল সেই টিকিটগুলো ফেরত দেওয়া হচ্ছে, টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে, আর নতুন করে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। বলে রাখি যে গতকাল বাঘা লালপুর হয়ে কিছু বাস যাওয়ার চেষ্টা করেছিল ঢাকার উদ্দেশ্যে, কিন্তু সেগুলোও আসলে রোধ করা হয়। আর এদিকে নওগাঁ বগুড়া হয়ে যে একটি রুট আছে সেই রুটেও আসলে বাস চলাচল করানো সম্ভব হচ্ছে না, কেননা সেই দিক দিয়ে রাজশাহী থেকে ঢাকায় যেতে হলে প্রায় 170 কিলোমিটার রাস্তা অতিরিক্ত পড়ে, সেক্ষেত্রে খরচ বেশি হয়ে যাবে এবং বাস মালিক সমিতি এই সিদ্ধান্ত নিচ্ছেন না। তো এখন পর্যন্ত শেষ তথ্য আমার কাছে যে বাস চলাচল বন্ধ রয়েছে। দুপুর 2টার পর যে মিটিং অনুষ্ঠিত হবে সেই মিটিং এর পর হয়তো স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে। এতটুকুই ছিল আমার কাছে রাজশাহী থেকে সবশেষ তথ্য। যুক্ত ছিলাম রাজশাহীতে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা হলেও ইরানি বন্দরের ওপর মার্কিন অবরোধ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের পাকিস্তান সফর। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সরাসরি যুদ্ধ আখ্যা দিয়ে ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসতেও অস্বীকৃতি জানিয়েছে তেহরান। ইরানে নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ধ্বংসের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরান সরকারের বিভাজনের কারণে এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে নির্দেশ দিয়েছেন নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্পের এই সিদ্ধান্ত উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। এই পরিস্থিতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার ভবিষ্যৎও অনিশ্চিত। তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। একই সঙ্গে স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের পাকিস্তান সফরও। এর মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের আকাশ প্রতিরক্ষার প্রধান মাজেদ মুসাফি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণকাল। বুধবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। এবারে নির্বাচনে রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সড়ক ও মহাসড়কে নিরাপত্তা তল্লাশির পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন 294টি। এর মধ্যে বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে 152 আসনে। লা লিগার খবর। 2 ম্যাচ পর জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে, ভিনি জুনিয়রের গোলে দেপোর্তিভো আলাভেসকে 2-1 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল রিয়াল। অবনমন অঞ্চলে থাকা আলাভেস দারুণ লড়াই করে, তবে 30 মিনিটে ভাগ্য সহায় হয় স্বাগতিকদের। বক্সের বাইরে থেকে নেয়া কিলিয়ান এমবাপ্পের শট ডিফ্লেকশনে দিক পরিবর্তন করে জালে জড়ায়। 2 মাসেরও বেশি সময় পর লা লিগায় গোল ফেলেন ফ্রেঞ্চ তারকা। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। এই গোলেই মূলত ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে নেয় আরবেলোয়া শিষ্যরা। ম্যাচের যোগ করার সময় টনি মার্টিনেজ 1 গোল শোধ করলেও রিয়ালের জয়ে তা বাধা হতে পারেনি। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল শীর্ষে থাকে বার্সেলোনার থেকে 6 পয়েন্ট পিছিয়ে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবস্থা যা দেখছি পূর্বে এখনো তাই আছে। 20% বাড়ার পরেও আজকেও যখন 5 ঘন্টা হইতেছে, তার মানে তো ভোগাতে এখনো কমে নাই। সরবরাহ বাড়ালেও পাম্পে দীর্ঘ লাইন, কমছে না দুর্ভোগ। লোডশেডিংয়ে পোশাক কারখানায় উৎপাদন ধসের শঙ্কা। সোলার প্যানেল বসানোর নির্দেশনা। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। রাজপথ ছেড়ে সংসদে মতবিরোধ নিরসনের আহ্বান মির্জা ফখরুলের। দলের রাজনীতি সরকারে বিলীনের ধারণা নাকচ।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ, আলোচনায় বসতে অস্বীকৃতি তেহরানের। জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।